নূর ভাই, এই ধরেন বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের বড় একটা আকর্ষণের জায়গা হচ্ছে এখানে সস্তা শ্রম। এখন আমাদের জনসংখ্যার যেই বাস্তবতায় আছে, আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা একটা বাড়তি সুবিধা পাচ্ছি। এখন আমাদের মোট জনসংখ্যা 2/3 কর্মক্ষম তরুণ। এদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একটা দেশের উন্নতি হতে পারে। আমরা 5ই আগস্টের অভ্যুত্থানের পরে তরুণ প্রজন্মের যেই তৎপরতা, তাদের তারুণ্যের যে অপব্যবহার, এবং সবাই রাজনীতি করতে চায়, সবাই দেশ চালাতে চায়, সবাই সরকার হতে চায়, সবাই ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, শিক্ষা দীক্ষা যেন গৌণ হয়ে পড়েছে, তাহলে এই জনমিতির এই সুবিধা আমরা আসলে কতটা পাবো যদি আমরা এই তরুণ প্রজন্মকে বা এই জনগোষ্ঠীকে একটা মানে ভালো কাজে লাগানোর মতো উপযোগী অবস্থায় নিয়ে যেতে না পারি? অবশ্যই আপনি খুবই একটা চমৎকার বিষয়ে আলোকপাত তুলেছেন যে হঠাৎ করে সবাই দেশের নেতৃত্ব দিতে চায়, দেশ শাসন করতে চায়, সমাজসেবা করতে চায়। আমি অনেকে আমার কথাটা আবার নাখুশ হবে, কারণ আমিও তো তরুণদের কাতারই আছি। এই অভ্যুত্থানের পরে বিপ্লবের নামে আবার একটা ধান্দাবাজ, একটা সুবিধাবাদী তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে এবং একটা তরুণ গোষ্ঠী তৈরি হচ্ছে, যাদের দ্বারা কিন্তু ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্সের সুবিধার পরিবর্তে অসুবিধাটা যে একটা অসৎ আপনার জেনারেশন আবার গড়ে উঠছে। কারণ এই যে আপনার গণ অভ্যুত্থান বা বিপ্লব আমরা যেটা বলি, অবশ্যই অনেক মানুষের স্যাক্রিফাইস, ত্যাগ রয়েছে, কিন্তু আজকে যারা বিভিন্ন ক্ষেত্রে ধরেন সমন্বয়ক, এইটা ওইটা, এখন রাজনৈতিক নেতা বনে যাচ্ছে, হঠাৎ করে ওই ভাই বলেছে সানরূপের উপর দিয়ে মাথা তুলছে, এই সমস্ত তরুণদেরকে কি আপনি গত এই ফ্যাসিবাদের 16 বছরে 16 দিন রাস্তায় দেখেছিলেন? এই কোটা আন্দোলনের বাইরে যে 16 দিন তারা গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায় বিচার, ইনসাফের জন্য লড়াই করেছে, 16 দিনও দেখেন নাই। কিন্তু একটা সরকারি চাকরিতে কোটার সংস্কার, যেটা 2018 সালে আমরা শুরু করেছিলাম, সেই সেটেল ইস্যু 7 মাস আন্দোলন করে, ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আন্দোলন করে প্রায় 8 মাস আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা মুক্ত করেছিলাম। সীমিত সফলতা আন্দোলনের, সেটাকে শেখ হাসিনা চালবাজি করে কোর্টের মাধ্যমে ফিরিয়ে আনতে চেয়েছিল, সেটাকে নিয়ে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে যখন সরকার তার পুরানো রূপে স্বৈরতান্ত্রিকভাবে ছাত্রদের উপরে নির্মম নিষ্ঠুর নির্যাতন করছে, পুলিশকে লেলিয়ে দিয়ে, ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়ে গুলি করে মানুষ মারাচ্ছে, এইটা ছাত্রদের অভিভাবক কিংবা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে নাই। তারা এই অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছিল এবং একটা গণ অভ্যুত্থান হয়েছে। এখন সেইটাকে আবার কেউ কেউ বলছেন যে এটা আপনার মেটিকুলাসলি ডিজাইন হয়ে, এটার মাস্টার মাইন্ড আছে, এইটা বলে যে কিছু ছেলেপেলেকে আবার খুব একেবারে চাঁদে তুলে দিলেন। এই চাঁদে তোলা লোকেরা আবার এখন বিভিন্ন জায়গায় আরও কিছু লোককে যে চাঁদে তুলছে, তারা তো এখন ওই যে বলছে যে ফজলু ভাই, বিএনপির কিশোরগঞ্জের লোক, সিনিয়র নেতা, ছাত্রলীগ সাবেক নেতা, বিএনপি মুক্তিযোদ্ধা, তিনি বলছেন যে ওই ডিসি অফিসে যায়, পরিচয় যে ছাত্র, কি তুমি কি বাবা, সে সমন্বয়ক না সমরনায়ক, সে কি পরে বলছে যে সমন্বয়ক, তো শেষে ঠিকঠাক বা বলছে। তো এই ধরনের যে একটা, আবার এই যে তরুণরা ডিসি অফিসে, এসপি অফিসে, ইউনো অফিসে, ওসির অফিসে, সচিবালয়ে যে এই তরুণ লিডাররা তৈরি হচ্ছে, এরা কিন্তু আওয়ামী লীগের চেয়েও একটা জঘন্য লিডারশিপ তৈরি করছে, এবং এরা যদি চান্স পায় দেশকে আওয়ামী লীগের চেয়েও লুইটা পিঠা খাবে। তো কাজে সেই ক্ষেত্রে ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্স কিংবা হঠাৎ করে আবার এত তরুণদের রাজনীতিতে, আমি বলছি অনেক না, এই যে মববাজি তো তাদের প্রাধান্য, তাই ওইটা তো বলছে মববাজি বলে, এটা বলে, ওটা মূল তার সেন্টারটা কি রাজনীতি, সাইনবোর্ডটা তো রাজনীতি, যে রাজনীতি করছে সে, এখন দল গঠন করবে, সে নেতা হবে, এলাকায় নির্বাচন করবেই, এবং সে কি, সে আন্দোলন করেছে, সে সমন্বয় ছিল, এই ছিল, এটা বলে যে একটা পরিস্থিতি তৈরি করছে, এইটা যদি নিয়ন্ত্রণ করা না যায়, এটাও আবার কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের একটা বিপর্যয় হতে পারে আমাদের। জি।